আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি নাসির ফারুক, প্রভাষক, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের মূলধন ব্যয় নামক অধ্যায়টি থেকে আলোচনা করব। আজকে আমরা ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করব। এর আগে আমি দুটি ক্লাস নিয়েছি, একটি থিওরি এবং একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছি। আজকে আমরা মূলধন ব্যয়ের সৃজনশীল, অর্থাৎ এই অধ্যায় থেকে একটি ক্রিয়েটিভ কোশ্চেন থাকে, এই সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব। এখন তোমরা ফার্স্টে দেখো, এখানে সৃজনশীলের উদ্দীপক বর্ণনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে XYZ নামের একটি আর্থিক প্রতিষ্ঠানের মূলধন কাঠামো নিম্নরূপ, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের ফার্স্টে মূলধন কাঠামো দেওয়া আছে। কারণ আমরা জানি একটি প্রতিষ্ঠানের মূলধন কাঠামো বিভিন্ন ধরনের হয়, কারণ একটি প্রতিষ্ঠান কখনোই একটি উৎস থেকে অর্থ সংগ্রহ করে না। একটি প্রতিষ্ঠান সর্বদাই বিভিন্ন উৎস থেকে সে অর্থ সংগ্রহ করে থাকে। কারণ যে উৎস থেকে প্রতিষ্ঠানের খরচ সবচেয়ে কম থাকবে, যে উৎস থেকে প্রতিষ্ঠানের ব্যয়কে কমিয়ে আয়ের পরিমাণ বাড়ানো যাবে, এই ধরনের উৎস থেকে সাধারণত অর্থ সংগ্রহ করা হয়ে থাকে। তাছাড়া আর্থিক ম্যানেজার সবসময় ফাইন্যান্সিয়াল যে রিস্ক আছে এবং বিজনেস রিস্ক আছে, এগুলো সবসময় কেয়ারফুল থাকে, সচেতন থাকে। যার কারণে এই সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা বলছিলাম যে মূলধনের সংগ্রহ করার উৎস হলো চারটি, আমরা তিনটি নিয়ে আলোচনা করি সাধারণত। এই ক্রিয়েটিভ কোশ্চেনেও তিনটি নিয়ে আলোচনা করা আছে। এক নম্বর বলা আছে সাধারণ শেয়ার। এখানে বলা আছে, দেখো এখানে বিবরণ দেওয়া আছে, টাকার পরিমাণ দেওয়া আছে। এখানে বলছে 100 টাকা মূল্যের সাধারণ শেয়ার। তাহলে সাধারণ শেয়ারের 100 টাকা মূল্য বলতে প্রতিটি সাধারণ শেয়ারের মূল্য 100 টাকা করে, আর মোট পরিমাণ টাকার আছে 4 লক্ষ টাকা। এই 100 টাকা করে শেয়ারগুলো 4 লক্ষ টাকায় বিক্রি করেছে, অর্থাৎ 100 টাকা করে প্রত্যেকটা শেয়ার, আর মোট মূলধন ছিল 4 লক্ষ টাকা। 2 নম্বর হলো 12% অগ্রাধিকার শেয়ার। এখানে আছে 3 লক্ষ টাকা সংগ্রহ করেছেন। 3 নম্বর হলো 9% ঋণকৃত মূলধন। এখানে আছে 3 লক্ষ টাকা। তাহলে টোটাল মূলধন আসতেছে, এটাকে বলে মোট মূলধন, অর্থাৎ এখানে মোট মূলধন আসছে, এটাকে আমি ইচ্ছা করলে মোট লিখতে পারি, মোট মূলধন 10 লক্ষ টাকা। তাহলে একটা প্রতিষ্ঠান মূলধন গঠন করেছে এখানে 10 লক্ষ টাকার মাধ্যমে। আমরা এই 10 লক্ষ টাকা সে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করেছে। সংগ্রহ করার মাধ্যমে তার যার যার ব্যয় দেওয়া আছে, যেমন অগ্রাধিকার শেয়ারের কত % লভ্যাংশ দেওয়া আছে, ঋণকৃত মূলধনের ব্যয় কত দেওয়া আছে। সাধারণ শেয়ারের ব্যয় দেওয়া নেই। কোনো অঙ্কের মাঝে যদি কোনো শেয়ারের ব্যয় না দেওয়া থাকে, সেটা অবশ্যই আমার ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। এর আগে অবশ্যই আমরা সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করার সূত্রটি অবশ্যই শিখিয়েছি। সো আজকে আমরা এই প্রত্যেকটা অঙ্ক দেখব যে কি কি বলা আছে। পরবর্তীতে বলছে, দেখো বলছে প্রতিটি সাধারণ শেয়ারের বাজার মূল্য 150 টাকা ও লভ্যাংশ 14% এবং লভ্যাংশ বৃদ্ধির হার 5% হলে 5% ও কর হার 40%। তো এইটা ছিল বেসিক উদ্দীপক। আর আমাদের ক্রিয়েটিভ কোশ্চেনগুলো দিয়েছে। 1 নম্বর ক্রিয়েটিভ কোশ্চেন হলো মূলধন ব্যয় কাকে বলা হয় বা কাকে বলে। 2 নম্বর বলছে যে অগ্রাধিকার শেয়ারকে কেন সংকর জাতীয় শেয়ার বলা হয়, ব্যাখ্যা করো। 3 নম্বর বলা হয়েছে উদ্দীপকে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো, অর্থাৎ আমার এখানে 2টা ব্যয় দেওয়া ছিল, সাধারণ শেয়ারের ব্যয় নেই, যার কারণে আমি সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করব। পরবর্তীতে বলা হয়েছে এখানে প্রতিষ্ঠানটির গড় মূলধন ব্যয় নির্ণয় করো। আমরা এই টপিকটি হয়তোবা একদিন আলোচনা হয়নি, আজকে আমরা আলোচনা করব এই গড় মূলধন ব্যয় কীভাবে বের করতে হয়। ইনশাআল্লাহ তোমরা আমার ক্লাসটিতে মনোযোগ দিবে। যদি মনোযোগ দাও তাহলে তুমি এই চ্যাপ্টার থেকে সহজেই একটি ক্রিয়েটিভ কোশ্চেন অ্যান্সার করতে পারবে। সো আমরা 1 নম্বর শুরু করি, দেখি কি বলছে। বলছে মূলধন ব্যয় কাকে বলা হয়। তা আমরা প্রথম মূলধন ব্যয়ের সংজ্ঞাটা শিখব। মূলধন বলতে কি বোঝায়। আমরা বলছিলাম যে একটি প্রতিষ্ঠান স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে, দীর্ঘমেয়াদে এই 3টি উৎস থেকে অর্থ নিয়ে থাকে। আর যেহেতু মূলধনের কথা বলছে, তাহলে আমরা দীর্ঘমেয়াদী উৎস নিয়ে আলোচনা করব। এখন দীর্ঘমেয়াদী কত দিনের মেয়াদ, আমাদের সেটা সম্পর্কে ধারণা থাকতে হবে। দীর্ঘমেয়াদ বলতে বোঝাচ্ছে 5 থেকে 5-এর উপরের সময়ের জন্য যে অর্থায়ন করে তাকে বলা হয় মূলধন বা দীর্ঘমেয়াদী অর্থায়ন। এখন 5 থেকে 5-এর উপরের জন্য যেসব মূলধন সংগ্রহ করা হয় থাকে, যেমন একটি প্রতিষ্ঠানে মেশিন ক্রয় করবে, জায়গা বা জমি ক্রয় করবে, অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে লিজ নিবে,
এরকম দীর্ঘমেয়াদের জন্য যে সকল প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়ে থাকে, যে সকল ব্যয়গুলো করা হয়ে থাকে, এগুলোই মূলধন। তাহলে আমি যদি মূলধনের সংজ্ঞা দিতে যাই সহজ ভাষায়, তাহলে হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ব্যয়কেই মূলধন ব্যয় বলা হয়ে থাকে। সো আমি আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। এখন আমরা 2 নম্বর টপিকটি দেখি। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে অগ্রাধিকার শেয়ারকে কেন সংকর জাতীয় শেয়ার বলা হয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নটি একটু ইম্পর্টেন্ট, অনেক সময় ক্লাস 9-10 স্টুডেন্টদেরকে এই প্রশ্নটি করে থাকে, যার কারণে আজকে আমি এটা ব্যাখ্যা করি। অগ্রাধিকার শেয়ারকে সংকর জাতীয় শেয়ার বলা হয়, এটির অনেক কারণ আছে। কারণ হলো অগ্রাধিকার শেয়ার আমরা জানি এখানে 3টি উপাদান আছে। একটি হলো, জাস্ট একটু দেখো তোমরা, একটি হলো সাধারণ শেয়ার, এটি একটি উপাদান। তারপরে হলো এখানে অগ্রাধিকার শেয়ার। 3 নম্বর হলো ঋণকৃত মূলধন বা ঋণ। এখানে দেখা যাচ্ছে যে এ যদি 1 নম্বর পজিশনে থাকে অগ্রাধিকার শেয়ার, 2 নম্বর, 3 নম্বর হলো ঋণ। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 1 নম্বর এবং 3 নম্বর মাঝে অগ্রাধিকার শেয়ার অবস্থিত, অর্থাৎ দুইজনের মাঝে অবস্থিত। এটা হলো একটা শর্ত। 2 নম্বর হলো অগ্রাধিকার শেয়ারকে সংকর জাতীয় শেয়ার বলা। এটা এক কথায় যদি অ্যান্সার করি তাহলে অগ্রাধিকার শেয়ার একই সাথে এই সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য বহন করে, একই সাথে ঋণকৃত মূলধনের বৈশিষ্ট্য বহন করে। এই দুইটা বৈশিষ্ট্য একই সাথে একজন বহন করে বলেই একে সংকর জাতীয় শেয়ার বলা হয়ে থাকে। আর তাছাড়া আমাদের সংকর জিনিসটি কি, এটা ভালো করে ধারণা নেওয়া দরকার। সংকর বলতে যেমন সংকর জাতীয় গাভী যদি হয়, এটি সাধারণত একটু দেখতে অনেক বড় থাকে। হাইব্রিড জাতীয় যদি ধান থাকে, ধানটা উৎপাদন বেশি হবে। হাইব্রিড জাতীয় পেয়ারা যদি থাকে, এগুলো উৎপাদন অনেক বেশি হবে। তো যে কোনো হাইব্রিড জাতীয় বা সংকর জাতীয় উপাদানগুলো যার উৎপাদনের পরিমাণ বেশি, যার বৈশিষ্ট্যের দিক থেকে, গুণাবলীর দিক থেকে বেশি থাকে, অগ্রাধিকার থাকে, সেগুলোকে হাইব্রিড বা সংকর জাতীয় বোঝায়। এখানে যেহেতু অগ্রাধিকার শেয়ার একই সাথে দুইজনের বৈশিষ্ট্য সে বেয়ার করে থাকে, যার কারণে এই অগ্রাধিকার শেয়ারকে হাইব্রিড জাতীয় বা সংকর জাতীয় শেয়ার বলে। সো আমি আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। তারপরে আমি কিছু বৈশিষ্ট্য বলতেছি যে অগ্রাধিকার শেয়ারটা কিভাবে সাধারণ শেয়ারের সাথে বৈশিষ্ট্য বহন করে। 1 নম্বর হলো সাধারণ শেয়ার যেমন একটা প্রতিষ্ঠানের যদি ক্ষতিগ্রস্ত হয় তখন সেই ক্ষতির ভার বহন করে। আবার অগ্রাধিকার শেয়ার একটা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে ক্ষতির ভার বহন করে। এদিক থেকে মিল আছে। আরেকটি মিল আছে, সেটা হলো সাধারণ শেয়ার যেমন লভ্যাংশ পেয়ে থাকে, অগ্রাধিকার শেয়ার হোল্ডারও লভ্যাংশ পেয়ে থাকে। পরবর্তীতে যেমন এদিক থেকে সাধারণ শেয়ারের সাথে অগ্রাধিকার শেয়ারের কিছু মিল আছে। একটি হলো একটি প্রতিষ্ঠান যখন ক্ষতিগ্রস্ত তখন ক্ষতির ভার বহন করে। অপরদিকে সাধারণ শেয়ার যেভাবে লভ্যাংশ পেয়ে থাকে, অগ্রাধিকার শেয়ারও লভ্যাংশ পেয়ে থাকে। এই দুটি বৈশিষ্ট্য সাধারণ শেয়ারের সাথে মিলে যাচ্ছে। ঋণকৃত মূলধনের সাথে, অর্থাৎ ঋণের সাথে কি কি অগ্রাধিকার শেয়ারের মিল আছে। ঋণ যেমন একটি প্রতিষ্ঠানের বাহ্যিক উৎস, কিন্তু তার ক্ষেত্রেও তার সাথেও কিছু মিল আছে। যেমন ঋণকৃত মূলধনের ক্ষেত্রে ঋণ সরবরাহকারী ব্যক্তিরা নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকে। আমরা জানি যখন একটি প্রতিষ্ঠান ঋণকৃত উৎস থেকে অর্থ সংগ্রহ করে, তার জন্য তার বিনিময়ে একটি নির্দিষ্ট হারে সুদ পরিশোধ করে। অগ্রাধিকার শেয়ারও নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে। এদিক থেকে একটি মিল আছে। আবার আরেকটি মিল আছে, যেমন একটি প্রতিষ্ঠান যখন নিট লাভের টাকা বিভিন্ন উৎসের অর্থগুলো পরিশোধ করে থেকে লভ্যাংশ দিয়ে থাকে, তখন সর্বপ্রথম ঋণকৃত মূলধনের সুদ পরিশোধ করে। আর এদিক থেকে একটি মিল আছে, যেমন অগ্রাধিকার শেয়ারও সাধারণ শেয়ারের আগে সে লভ্যাংশ পেয়ে থাকে। এই দুইটা বৈশিষ্ট্য আছে। আরেকটি বৈশিষ্ট্য আছে যেটি অনেকটাই মিলে যায়, সেটা হলো একটি প্রতিষ্ঠান যখন দেউলিয়া হয় তখন, অথবা ক্ষতিগ্রস্ত হয় তখন, প্রতিষ্ঠান যদি তার সম্পদ বিক্রি করে বিভিন্ন উৎসের অর্থ সরবরাহকারী ব্যক্তিদের অর্থ পরিশোধ করে, তখন সর্বপ্রথম ঋণের টাকা পরিশোধ করে, পরবর্তীতে অগ্রাধিকার শেয়ার, তারপরে হলো সাধারণ শেয়ার, যদি থাকে পেয়ে থাকে, না হলে পায়নি। এদিক থেকেও দেখা যাচ্ছে যে সাধারণ শেয়ারের আগে অগ্রাধিকার শেয়ার এবং ঋণকৃত ব্যক্তি বা ঋণকৃত অর্থ সরবরাহকারী মালিকেরা অর্থ পেয়ে থাকে। এদিক থেকেও মিল আছে।
এই সার্বিক দিক থেকে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার ঋণকৃত মূলধন এই দুইটি উৎসের বৈশিষ্ট্য একাই অগ্রাধিকার শেয়ার বহন করে বলে একে সংকর জাতীয় শেয়ার বলে। সো আমি আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা সংকর জাতীয় শেয়ার কেন বলা হয় এটা বুঝতে পারছো। আমরা তৃতীয় নাম্বার যাচ্ছি। তৃতীয় নাম্বার বলা হয়েছে এখানে যে উদ্দীপকের সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো। এখানে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে আমরা সাধারণ শেয়ারের ব্যয়ের সূত্র লিখতে হবে, তারপর দেখতে হবে যে সাধারণ শেয়ার ব্যয়ের যে সমস্ত উপাদানগুলো আছে এখানে আছে কিনা সেগুলো খুঁজতে হবে, তারপরে কি আমাদের অঙ্কটি করতে হবে। তাহলে আমরা প্রথমে এটা ঘ নম্বরের ক্ষেত্রে, আমরা যেহেতু ক খ শেষ, ঘ নম্বরের ক্ষেত্রে লিখতে হবে সাধারণ শেয়ারের ব্যয়। সাধারণ শেয়ারের ব্যয় সমান সমান লভ্যাংশ 1 প্লাস বৃদ্ধির হার ভাগ বাজার মূল্য প্লাস বৃদ্ধির হার। লাস্টে আমরা 100 দ্বারা গুণ দিব। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের দরকার হবে এখানে লভ্যাংশ। কোথায় লভ্যাংশ আছে সেটা দেখতে হবে। দেখি আমরা একটু রিডিং করে দেখি। এখানে বলছে প্রতিটি সাধারণ শেয়ারের বাজার মূল্য, তাহলে বাজার মূল্য যেহেতু বলা হয়েছে সো আমি বাজার মূল্য লিখে নিচ্ছি। দেখো এখানে আমরা বাজার মূল্য লিখে নিছি। দেখো আমাদের বাজার মূল্য যেহেতু দেওয়া আছে কত টাকা, 150 টাকা। 150 টাকা, আমি 150 টাকা লিখে নিছি। তার পরবর্তীতে তুমি দেখো এখানে বাজার মূল্য দেওয়া আছে 150 টাকা। পরবর্তীতে বলা হয়েছে লভ্যাংশ 14%। যেহেতু লভ্যাংশ পার্সেন্টেজে থাকলে আমি লেকচারে বলেছিলাম তাহলে অবশ্যই শেয়ারটি লিখিত মূল্য আছে। আমরা তাহলে দেখি এখানে লিখিত মূল্য আছে কিনা। বলা হয়েছে লভ্যাংশ বৃদ্ধির হার আছে 5%, তাহলে এখানে লিখিত মূল্য নেই। যদি লিখিত মূল্য এখানে না থাকে তখন উদ্দীপকে দেখবো এখানে লিখিত মূল্য আছে কিনা। দেখো এই যে 100 টাকা মূল্যের একটি সাধারণ শেয়ার, যেহেতু এখানে 100 টাকা উল্লেখ করা হয়েছে যার কারণে এখানে কোনো লিখিত মূল্য দেয়নি। সো আমি কি করব, এই পার্সেন্টেজটিকে টাকায় নির্ণয় করতে হয়, তাহলে টাকা নির্ণয় করতে হলে আমি 100 দ্বারা গুণ করব। 100 দ্বারা গুণ করলে হবে 14 টাকা। আমি আশা করি তুমি লভ্যাংশ এবং বাজার মূল্য পেয়েছি, আমরা এই দুইটা উপাদান পেয়েছি। আমাদের আরেকটি উপাদান লাগবে, সেটা হলো লভ্যাংশ বৃদ্ধির হার। এখানে বলা হয়েছিল বৃদ্ধির হার। তাহলে দেখো এখানে বৃদ্ধির হার কত আছে, বৃদ্ধির হার 5% আছে। সো আমরা এখানে লিখে নেব বৃদ্ধির হার। আমরা লিখতে পারি 5%। পার্সেন্টেজ যদি ওঠায় তাহলে আসবে আমাদের 0.05। সো আশা করি প্রিয় শিক্ষার্থী আমরা এই সবগুলো উপাদান এখানে পেয়ে গেছি। আমি সরাসরি মান বসিয়ে দিলে সাধারণ শেয়ারের ব্যয়টা পেয়ে যাবো। তাহলে লভ্যাংশ আমাদের আসছে কত টাকা, 14 টাকা। 1 প্লাস বৃদ্ধির হার, বৃদ্ধির হার আসছে আমাদের 0.05 ডিভাইডেড বাজার মূল্য দেওয়া আছে এখানে 150 টাকা প্লাস বৃদ্ধির হার 0.05। আমরা যদি 100 দ্বারা গুণ দেই তাহলে এই মানটুকু আমরা সহজেই পেয়ে যেতে পারি। এখানে দেখো আমরা কি পাবো, সাধারণ শেয়ারের ব্যয়ের ক্ষেত্রে টোটাল যদি ক্যালকুলেশন করার পরে আমাদের যে মানটি আসবে সেটা হলো 13.03%। সো আমাদের 3 নাম্বার বলছিল সাধারণ শেয়ার, উদ্দীপকের আলোকে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো। সো আমরা কি করছি, সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করেছি। এখন প্রিয় শিক্ষার্থী আমাদের দেখি পরবর্তীতে রিকোয়ারমেন্ট কি বলেছে, আমরা এটা উত্তর হিসেবে বা অ্যান্সার হিসেবে লিখে দেব। সাধারণ শেয়ারের ব্যয় 13.03%। তুমি এইটুকু লিখলেই অবশ্যই 3 মার্ক পেয়ে যাবে। এখন গ নম্বর বলেছে আমাদের যে প্রতিষ্ঠানটির গড় মূলধন ব্যয় নির্ণয় করো। এখন গড় মূলধন ব্যয় নির্ণয় করা বা গড় মূলধনটা কি, গড় মূলধনটা হলো একটি প্রতিষ্ঠানের সার্বিক ব্যয়, অর্থাৎ সাধারণ শেয়ারের ব্যয়, অগ্রাধিকার শেয়ার, ঋণকৃত মূলধনের সবগুলোকে একত্র করার পরে সার্বিক যে ব্যয়টা প্রতিষ্ঠানের হয়ে হয় এটাকে বলে গড় মূলধন ব্যয়। কারণ কিছু কিছু উৎসের ব্যয় বেশি থাকবে, কিছু কিছু উৎসের ব্যয় কম থাকবে, কিন্তু এই কিছু কিছু বেশি উৎস কম উৎস দুইটাকে সমন্বয় করে প্রতিষ্ঠান দেখবে সার্বিকভাবে যে যার ব্যয়টা কম থাকবে সেই প্রতিষ্ঠান সেটাই গ্রহণ করবে। এই জন্য প্রতিষ্ঠান সার্বিক ব্যয়কে সাধারণ। এখন আমাদের এই গড় মূলধন ব্যয় নির্ণয় করার জন্য অর্থাৎ এই 4 নম্বর রিকোয়ারমেন্ট সলভ করার জন্য দেখতে হবে 3 ধরনের উৎসের ব্যয়গুলো বের করা আছে কিনা।
যেমন আমরা একটু আগে বের করছি, 1 নম্বর উৎস ছিল সাধারণ শেয়ার ব্যয়। সাধারণ শেয়ার ব্যয় সাধারণ শেয়ার ব্যয় আমরা একটু ক্যালকুলেশন করে পেয়েছিলাম 13.03%। আমরা দেখি অগ্রাধিকার শেয়ার, যেহেতু 3টে উপাদানের কথা বলা হয়েছে, অগ্রাধিকার শেয়ারের ব্যয় আছে কি না, না থাকলে আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। অগ্রাধিকার শেয়ার ব্যয়, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি জাস্ট কিছু কথা বলবো এখানে, এটাও ইম্পর্টেন্ট টপিকস। যদি কোনো অঙ্কের মাঝে শুধুমাত্র অগ্রাধিকার শেয়ারের সাথে একটা পার্সেন্টেজ থাকে, অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য নেই, বাজার মূল্য নেই, তাহলে ওইটাকে অগ্রাধিকার শেয়ারের ব্যয় ধরতে হবে। যেমন এখানে দেখো তোমরা, এখানে 12% বলা হয়েছিল, যে এখানে 12% অগ্রাধিকার শেয়ার। তাহলে এখানে যদি আমাদের 12% অগ্রাধিকার শেয়ার থাকে, আর কোনো মূল্য দেওয়া ছিল না, এখানে অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য নেই, বাজার মূল্য নেই, তাহলে অবশ্যই 12%ই হলো অগ্রাধিকার শেয়ারের ব্যয় ধরতে হবে। আর যদি কখনো এরকম পার্সেন্টেজ দিয়ে 12% অগ্রাধিকার শেয়ারের পর এখানে অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য, বাজার মূল্য সব কিছু দেওয়া আছে, তাহলে অবশ্যই এই 12%কে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ ধরতে হবে। সো আমি আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটা ধরতে পারছো। যদি লভ্যাংশ থাকে তখন অগ্রাধিকার শেয়ারের সূত্র বসিয়ে অঙ্ক, অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করে নিতে হবে। এখানে আমাদের আরেকটা টপিকস আছে, সেটা হলো ঋণকৃত মূলধন। তাহলে আমরা লিখি এখানে ঋণকৃত মূলধন ব্যয়। ঋণকৃত মূলধন ব্যয়। এখন আমাদের জানতে হবে যে ঋণকৃত মূলধন ব্যয়ের ক্ষেত্রে এই অঙ্কের মাঝে কোথাও ট্যাক্স আছে কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট, একটা সিম্পল একটা সূত্র। যদি কোনো অঙ্কের মাঝে ঋণকৃত মূলধনের ব্যয় থাকে এবং এই অঙ্কের যে কোনো জায়গায়, যে কোনো, হয়তো শুরুতে থাক অঙ্কের বা শেষেই থাক না কেন, যদি কর হার থাকে তাহলে অবশ্যই ঋণের সাথে সমন্বয় করতে হবে। আমরা এখানে দেখো দেওয়া ছিল কর হার, অর্থাৎ অঙ্কটির লাস্টে কর হার 40% দেওয়া ছিল, অথচ এখানে সাধারণ শেয়ারের ব্যয় সম্পর্কে আলোচনা করছে। তাহলে অবশ্যই আমরা বুঝবো যে এটি ঋণকৃত মূলধনের সাথে সমন্বয় হবে। তাহলে ঋণকৃত মূলধনের ব্যয় আছে 9%। আমরা যদি এখানে 9%-এর সাথে, এটাকে বলা হয় কর পূর্ব ঋণের ব্যয়, অর্থাৎ কর এখনো সমন্বয় করা হয়নি। আর যদি প্রশ্নে কর সমন্বিত বলা থাকে, তাহলে এটাই 9%কেই আমাদের ঋণকৃত মূলধন ব্যয় ধরতে হবে। যেহেতু এখানে কর সমন্বয় বা কিছুই বলেনি, সেহেতু আমরা ধরে নেব এটাকে, যেহেতু কর অসমন্বিত ঋণকৃত মূলধন ব্যয় দেওয়া আছে। সো আমরা এই 9%কে যদি আমরা 40%, সূত্রটা হলো যে ঋণকৃত মূলধন ব্যয় সমান সমান কর পূর্ব ঋণের ব্যয় 1 মাইনাস কর হার ইন্টু 100। তাহলে আমরা দেখি এই 9%, আমরা যে পার্সেন্টেজ উঠাই তাহলে আসে 0.09। 1 টাকা মাইনাস কর হার ছিল 40%, লেখা যায় 0.4 ইন্টু 100। প্রিয় শিক্ষার্থী দেখো 0.09, 1 টাকা বলতে 100 পয়সা, 100 পয়সা থেকে 40 পয়সা বাদ দিলে 0.6 থাকে, অর্থাৎ 60 পয়সা থাকে, ইন্টুতে 100। তো এইটুকুকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পেতে পারি 5.4%। সো আমাদের 3টি ব্যয় বের করে ফেলছি। এখন আমাদের লাগবে হলো সাধারণ শেয়ারের অনুপাত বা বিনিয়োগের অনুপাতটা কি ছিল, অথবা আমরা সরাসরি অঙ্কটি করতে পারি। আমরা সরাসরি অঙ্কটি আজকে দেখাচ্ছি। দেখো সূত্রটা হবে এরকম যে গড় মূলধন ব্যয়কে WACC দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। গড় মূলধন ব্যয় সমান সমান, এটার ক্ষেত্রে সূত্র হলো যেটা নিচে হবে সাধারণত মোট মূলধন ইন্টু সাধারণ শেয়ার ব্যয়। প্রথমটা যেহেতু সাধারণ শেয়ারের ব্যয় প্লাস এখানে সাধারণ শেয়ার টাকাটা বসাবো আমরা, সাধারণ শেয়ার মূলধন প্লাস আমরা জাস্ট এখানে দেখি আমাদের মোট মূলধনটা 3 জায়গায় হবে। তাহলে আমরা যদি এখানে লিখি মোট মূলধন, এখানে মোট মূলধন লিখছি আমি, তোমরা দেখো এখানে আমাদের মোট মূলধন, এখানে আমরা যেহেতু দ্বিতীয় টপিকসে ছিল আমাদের অগ্রাধিকার শেয়ার ব্যয়, সো আমরা কি লিখবো, দ্বিতীয়বার লিখবো অগ্রাধিকার শেয়ারের মূলধন ইন্টু অগ্রাধিকার শেয়ারের ব্যয়।
অগ্রাধিকার শেয়ার ব্যয় প্লাস তৃতীয়বার লিখবো আমরা, এখানে আবার লিখবো মোট মূলধন, অর্থাৎ প্রত্যেকবারই মোট মূলধনটা সমান থাকবে। এখানে ঋণকৃত মূলধন, ঋণকৃত মূলধন ইন্টু ঋণের ব্যয়, অর্থাৎ ঋণকৃত মূলধনের ব্যয়। আমরা যদি এই বাংলাতে এই কথাটি লিখতে পারি তাহলে সহজে আমরা এই অঙ্কটি করে ফেলতে পারবো। দেখো তোমরা, আমি যদি এখানে মান বসাই তাহলে দেখো তোমাদের এখানে ছিল মোট মূলধন, এই প্রতিষ্ঠানের মোট মূলধন ছিল 10 লক্ষ টাকা। তাহলে সব জায়গায় কি হবে, আমার 10 লক্ষ টাকায় আসবে। আর সাধারণ শেয়ার বলছে, সাধারণ শেয়ারের মূলধন দেখি, সাধারণ শেয়ারের মূলধন ছিল আমাদের 4 লক্ষ টাকা। সাধারণ শেয়ারের ব্যয়, সাধারণ শেয়ারের ব্যয় ছিল 13.03, এখানে পার্সেন্ট লিখে দেব, তাহলে আমার টোটাল পার্সেন্ট বের হয়ে যাবে। অনুরূপভাবে এখানে মোট মূলধন ছিল আমার 10 লক্ষ টাকা, আমি লিখতেছি। অগ্রাধিকার শেয়ার, দেখো অগ্রাধিকার শেয়ারের মূলধন ছিল 3 লক্ষ টাকা, অগ্রাধিকার শেয়ারের ব্যয় দেওয়া ছিল আমাদের 12% প্লাস তৃতীয় উপাদানটি ছিল মোট মূলধন। এখানে যদি আমি তৃতীয় নিচেটা লিখি তাহলে মোট মূলধন ছিল আমাদের 10 লক্ষ টাকা। আর ঋণকৃত মূলধন, দেখো এখানে ঋণকৃত মূলধন আছে আমাদের 3 লক্ষ টাকা ইন্টু ঋণের ব্যয় আমরা বের করে দিয়েছি 5.4%। সো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এইভাবে এই গড় মূলধন ব্যয়ের মানগুলো বসিয়ে নিই তাহলে সহজে গড় মূলধন ব্যয়ের টোটাল মানগুলো আমরা বা টোটাল অ্যাভারেজ গড় মূলধন ব্যয়ের মানগুলো পেয়ে যাব। তাহলে আমাদের দেখছি এটুকু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের টোটাল মান আসতেছে 10.432%। এটি হলো গড় মূলধন ব্যয়। সো আমি আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা আমার লেকচারটি বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবে। এই বলে আজকে আমার লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।